বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোলাম মোস্তফা মডেল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী আপনাদেরকে স্বাগতম। আছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটাকে আমরা স্থির তড়িৎ বলি। শিক্ষার্থী, গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু ডেফিনেশনস, কিছু ইকুয়েশন দেখেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের আরও কিছু টপিক দেখব। সবাই একটু খেয়াল করবেন। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে আধান। আপনারা হয়তো আধান শব্দটার সাথে পরিচিত। আমি একটু আধান সম্পর্কে আপনাদেরকে অবগত করে দিচ্ছি। যীশু খ্রিস্টের জন্মের প্রায় অলমোস্ট 600 বছর পূর্বে সর্বপ্রথম গ্রিক দার্শনিক থেলিস, তাকে অবশ্য বিজ্ঞানের জনকও বলা হয়, তিনি সর্বপ্রথম অবজার্ভ করেন যে সোলেমানি পাথর, যার আরেকটা নাম হচ্ছে আম্বার, যেটাকে আমরা পাইন গাছের শক্ত আঠা হিসেবেই চিনি, এইটাকে রেশমি কাপড় দিয়ে ঘষার ফলে সেইটা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। তো মূলত ওই জায়গা থেকেই আধান ব্যাপারটি আসে। তবে আম্বরের গ্রিক শব্দ বা আবিধানিকভাবে যদি চিন্তা করি, গ্রিকে এটাকে ইলেকট্রন বলা হয়, আর মূলত ইলেকট্রন থেকেই ইলেকট্রিসিটি বা তড়িৎ শব্দটির উদ্ভব সর্বপ্রথম হয়ে থাকে। তো আসলে আধান ব্যাপারটা কি শিক্ষার্থী? আপনারা জানেন, দুইটা বস্তুকে নিয়ে আমরা যদি তাদের মধ্যে ঘর্ষণ করি বা কিছুক্ষণ নাড়াচাড়া করি, তাহলে তাদের মধ্যে একটা বিশেষ ধর্ম পরিলক্ষিত হয়, তাকে আমরা বলি হচ্ছে আধান। আপনারা জানেন আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে গতিশীল বা চল। স্থির ক্রিয়ার কারণে যেই আধানের সৃষ্টি হয় সেটাকে স্থির, আর গতিশীলতার কারণে যেটার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি চল তড়িৎ বা গতিশীল তড়িৎ। আচ্ছা, আমাদের আজকের মূল টপিক হচ্ছে কুলম্বের সূত্র। শিক্ষার্থী, আপনারা ক্লাস 9-10-এও কুলম্বের সূত্রটা পড়ে আসছেন। হ্যাঁ, ওইখানে যেমনটা ছিল এখানেই তেমনটা আছে, শুধু প্রয়োগটা একটু বড় হয়েছে। যেমন আমি জানি না আপনাদের মনে আছে কি না, কুলম্বের সূত্রটা ছিল নির্দিষ্ট মাধ্যমে ক্রিয়াশীল দুটি বিন্দুর, খেয়াল করবেন এখানে দুইটা বিন্দু, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, এ বিন্দু বি বিন্দু, আধান হচ্ছে Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। তাহলে নির্দিষ্ট মাধ্যমে দুটি আধানের, খেয়াল করবেন, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 1/d² ব্যস্তানুপাতিক বলের, এবং এই বল বস্তুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন শিক্ষার্থী, আমার কথা হচ্ছে এই সূত্রে একটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে মাধ্যম হতে হবে নির্দিষ্ট। দ্বিতীয়ত, ক্রিয়াশীল আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ যেটাই বলেন, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করবে হচ্ছে, খেয়াল করবেন, বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবং এই বল বস্তু সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মাঝখানে আরেকটা ব্যাপার বলে দেই, কুলম্বের সূত্রে মূলত নির্ভরশীল তিনটি বিষয়ের উপর। খেয়াল করবেন, কয়টি বিষয়? তিনটি বিষয়ের উপর। আধান দুটির মধ্যকার দূরত্ব, আধান দুটির পরিমাণ, এবং আধান দুটি যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের প্রকৃতির উপরে। আচ্ছা শিক্ষার্থী, এখন F প্রপোর্শন টু Q1 Q2 /d², এই দুইটা সমীকরণকে, সূত্রের কন্ডিশনকে আমরা যদি এক করে দিই, F প্রপোর্শন টু Q1 Q2 /d²,
এখানে সি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে কুলম্বের ধ্রুবক বলা হয়, সমানুপাতিক ধ্রুবকও বলা হয়। সি এর মান হচ্ছে সি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা, শূন্য স্থানের ভেদনযোগ্যতা, এটাকে বলা হচ্ছে পারমিটিভিটি অফ জিরো মিডিয়াম। এটার মান হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার 2। এবং খেয়াল করবেন এই যে সি, যেটাকে আমরা বলছি কুলম্বের ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, এর মান নির্ভর করে অন্য অন্য রাশির মান এবং ওই মাধ্যমের প্রকৃতির উপরে। আচ্ছা শিক্ষার্থী, এই যেটা আমরা দেখলাম F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এইটা হচ্ছে শূন্য মাধ্যমে। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। আপনি কেমন করে বুঝবেন? যখনই এপসাইলন নট থাকবে তখন এটা হচ্ছে শূন্য মাধ্যম, আর যদি এপসাইলন নট না থাকে, শুধু এপসাইলন থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে যে কোনো মাধ্যমে। তবে এটার আরেকটা রূপ আছে, যেমন কে ইকুয়ালস টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে কে হচ্ছে কে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক, বা এটাকে আরেকটা নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে আমরা বলি হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ও শূন্য স্থানের ভেদনযোগ্যতার অনুপাতকে বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এর কোনো একক নাই, কারণ উপরে এবং নিচে সমজাতীয় রাশি। সো যদি আমরা আর গুণ করি এপসাইলন ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন নট। স্যার এই এপসাইলন খেয়াল করবেন, এপসাইলন ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন নট, যদি এই এপসাইলনের জায়গাতে আমরা এই মানটা বসাই, তাহলে এফ এম ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন আপনি বলতে পারেন যে স্যার এই কেটা কোত্থেকে আসলো? আমি আপনাকে বলবো এই কে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি কখনো কোনো মাধ্যমে না থাকে, মানে যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে সূত্র হচ্ছে এইটা, যদি শূন্য মাধ্যম ব্যতিরিক্ত অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে সূত্র হচ্ছে এটা। আচ্ছা শিক্ষার্থী, এরপরের টপিকস হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বলক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা কোনো একটি আহিত বস্তু, মনে করেন এই বস্তুটা আহিত, আহিত মানে হচ্ছে যার মধ্যে প্রচুর পরিমাণে আধান আছে, আর অনাহিত হচ্ছে যার মধ্যে কোনো আধান নাই। তো এই বস্তুটা হচ্ছে আহিত বস্তু, এর মধ্যে কিছু পরিমাণ আধান আছে। স্যার এই বস্তুটার কিছু পরিমাণ আধানের কারণে এর চারপাশে একটা অঞ্চল সৃষ্টি হবে, যেই অঞ্চল জুড়ে এই বস্তুটার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে। এখন এই বস্তুটা হচ্ছে ধনাত্মক, এর চারপাশে যে বল ক্রিয়েট করবে বা ক্ষেত্র সৃষ্টি করবে সেটাই অবশ্যই, এটা যেহেতু পজিটিভ সেগুলো পজিটিভই হবে। সো এই বস্তুটার বাইরে যেই অঞ্চল জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে সেটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা এবার আসেন তড়িৎ প্রাবল্য। আচ্ছা এই যে বস্তুটা, যেই বস্তুটার খেয়াল করবেন, যেই বস্তুটার মধ্যে আধান আছে, এই বস্তুর ক্ষেত্রের মধ্যে, এটা তো ক্ষেত্র, একটা বিন্দু নিলাম পি, খেয়াল করবেন পি হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুর আধান হচ্ছে প্লাস কিউ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান স্থাপন করা হয় তাহলে সেটি যে বল লাভ করে তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমি আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক একটি আধান যদি স্থাপন করা হয় তাহলে সেটি এর কাছ থেকে যে বল লাভ করবে সেটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ প্রাবল্য। আচ্ছা তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন হচ্ছে E ইকুয়ালস টু F/Q। সো এটার একক হবে, এটা হচ্ছে ফোর্স, বলের একক, বলের একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে আধান বা চার্জ, এটার একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে NC ইনভার্স 1। আর আরেকটা ব্যাপার শিক্ষার্থী, E ইকুয়ালস টু হচ্ছে F/Q। যদি এই জায়গা থেকে আমরা F ইকুয়ালস টু আচ্ছা F ইকুয়ালস টু বের করলে দরকার নেই, এটা লাগবে না। দেখেন E ইকুয়ালস টু F/Q। আচ্ছা F ইকুয়ালস টু আমরা এই মানটা জানি না,
F equals to 1/4 pi epsilon naught Q1 Q2 divide by D square whatever R square anything হতে পারে। তবে এখানে আমরা Q0 দুইটা সিমিলার ইউজ করেছি এই কারণে যে এইখান থেকে যে চার্জটা আমরা নিব সেই চার্জটাকেও যদি আমরা Q0 চিন্তা করি তাহলে এই Q0 এর একটার সাথে একটা চলে যাবে আর থাকবে হচ্ছে equals to 1/4 pi epsilon naught Q divided by R square। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে মনে রাখবেন। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে যেমন আমাদের কুলম্বের সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? কুলম্বের ক্ষেত্রে ছিল দুইটা আধান মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, আর তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে রেডিয়াস চলে আসবে। কেন? কারণ এইটা ক্ষেত্রটা তো রাউন্ড শেপ হবে, সেই জন্য রেডিয়াস আমরা নিব। আমরা এখানে ডিস্টেন্স নিয়েছিলাম, এখানে নিব রেডিয়াস। আর ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট যা ছিল তাই থাকবে, শুধু এখান থেকে দুইটা থেকে একটা চলে গেলে একটা আধান থাকবে। তার মানে ব্যাপার হচ্ছে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে অবশ্যই বিন্দু হবে কয়টা? একটা, এবং সেই বিন্দুর চার্জ হবে কয়টা? একটা। তার মানে এই সূত্র যদি দেখেন তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যাচ্ছি হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। এটাকে আমরা কি বলি? ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা স্যার একটু সংজ্ঞাটা খেয়াল করবেন। সংজ্ঞাটা হচ্ছে এক জোড়া সমান, এক জোড়া মানে দুইটা সমান ইকুয়াল ও বিপরীত বিন্দু আধান। তার মানে যেহেতু এক জোড়া মানে দুইটা, ধরেন একটা হচ্ছে 2 একটা হচ্ছে 2, তো যেহেতু বিপরীত একটা যদি +2 হয় আর একটা কি হবে? -2। চিত্রটা একটু খেয়াল করবেন, দুইটা বিন্দু আধান, দুইটাই কিউ, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা বিপরীত বিন্দু আধান স্বল্প বা অল্প হোয়াটএভার দূরত্বে থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তাহলে খেয়াল করবেন এটা হচ্ছে একটা আধান, এটা হচ্ছে একটা আধান, ও হচ্ছে পজিটিভ ও হচ্ছে নেগেটিভ, বাট দুইটার মান হচ্ছে সেম। এরা পরস্পর যতটুকু দূরত্বে অবস্থিত হবে অর্থাৎ এই পি বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। কি বলছি? তড়িৎ দ্বিমেরু। স্যার তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটা ব্যাপার সর্বদা আপনাকে মনে রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দুটি বিন্দুর, আবারও বলছি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস L, 2L। তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে সর্বদা 2L। সো ইকুয়েশন হচ্ছে পি হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু, পি ইকুয়ালস টু কিউ হচ্ছে আধান, যে কোনো একটা নেবেন, প্লাস মাইনাস দেওয়া লাগবে না, নর্মালি আপনি কিউ লিখলেই হবে, ইন্টু হচ্ছে টুয়াইস L হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তার মানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তার সমীকরণটা হচ্ছে আধান ইন্টু ওই আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান পরস্পর যে দূরত্বে অবস্থিত থাকবে সেটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আচ্ছা এরপরে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ধারক। ধারকের সাথে আপনারা মোটামুটি পরিচিত, লাইফের অনেক সেক্টরেই আপনারা ধারকটা ব্যবহার করেন, কিন্তু আসলে হয়তো জানেন না যে এটা ধারক। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, পাশাপাশি স্থাপিত দুটি পরিবাহী, পাশাপাশি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে একটা অন্তরক। আচ্ছা অন্তরকটা যেন কে? হ্যাঁ শিক্ষার্থী, অন্তরক হচ্ছে যাদের মধ্যে দিয়ে তড়িৎ বা আধান বা চার্জ চলাফেরা করতে পারে না। ইলাস্টিক হতে পারে, প্লাস্টিক হতে পারে, তারপর হচ্ছে শুকনো কাঠ, কাগজ, মানে যাদের মধ্যে দিয়ে আধান চলতে পারবে না তাদেরকে আমরা বলি অন্তরক। পাশাপাশি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ দিয়ে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। এখন আমি একটু সহজ করে দিই, বইয়ের ডেফিনেশন তো একটু কঠিন মনে হচ্ছে। আপনারা শিক্ষার্থী নিশ্চয়ই স্যান্ডউইচ খেয়েছেন। স্যান্ডউইচের মেকানিজমটা কি ছিল? রুটি, মশলা, রুটি যদি লেয়ার 3টা হয় তাহলে রুটি, মশলা, রুটি, আবার মশলা, আবার রুটি। তার মানে ব্যাপারটা কি হয়েছে খেয়াল করেন তো, শুরুতে যা দিছেন আপনি শেষ করছেন তাই দিয়ে, মাঝখানে অন্য একটা এলিমেন্টস আছে। আচ্ছা আবার দ্বিতীয় পজিশনে যে ছিল সে সর্বদা জোড় সংখ্যাতেই থাকবে, আর যে প্রথম ছিল সে সর্বদা বেজোড় সংখ্যাতেই থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সর্বপ্রথম আপনি একটা পরিবাহী নিলেন, মাঝখানে একটা অন্তরক, পরিবাহী মাঝখানে একটা অন্তরক, আবার একটি পরিবাহী, আবার একটি অন্তরক, আবার একটি পরিবাহী, আবার একটি অন্তরক, আবার একটি পরিবাহী। এরকম করে আপনি তার মধ্যে তড়িৎ হিসেবে যে চার্জটাকে সঞ্চয় করে রাখবেন তাকেই আমরা বলছি হচ্ছে ধারক। স্যার এরপর হচ্ছে ধারকত্ব। আচ্ছা একটি ধারকের, খেয়াল করবেন, একটি ধারকের প্রত্যেকটি পাতে আপনি বিভব শক্তি হিসেবে সঞ্চয় করে রাখবেন।
তাহলে ঘটনাটা কি ঘটবে? আচ্ছা, একটি ধারকের প্রত্যেকটি পাতে আপনি যে পরিমাণ বিভব সঞ্চয় করে রাখলে প্রতিটি পাতের, খেয়াল করবেন, প্রতিটি পাতের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকবে, তাকে বলা হচ্ছে ধারকত্ব। এখন ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে। শিক্ষার্থী খেয়াল করেন, সহজ কথা হচ্ছে, আপনি স্যান্ডউইচের ক্ষেত্রে প্রথমে রুটি, মশলা বা ইনগ্রিডিয়েন্টস, তারপর আবার রুটি। এখন আপনি যেটা করবেন, আপনি চাচ্ছেন ওই রুটিগুলোর মধ্যে, ইনগ্রিডিয়েন্টসে না, রুটিগুলোর মধ্যে আপনি অনেক বিভব পার্থক্য দিবেন, বা সম্পূর্ণ স্যান্ডউইচটার মধ্যে আপনি অনেক শক্তি রেখে দিবেন। কিন্তু শিক্ষার্থী মনে রাখতে হবে, অনেক শক্তি রেখে দিতে হলে আপনাকে রুটিগুলোর মধ্যে বিভব পার্থক্য রাখতে হবে, এবং সেই বিভব পার্থক্য হবে একক, মানে 1 ভোল্ট করে। অর্থাৎ প্রত্যেকটা পরিবাহীর মধ্যে যদি আপনি একক বিভব পার্থক্য বজায় রাখতে পারেন, তাহলে সেটা কি আমরা বলছি হচ্ছে ধারকত্ব। আর ধারকত্বকে বা ধারককে আমরা সি দ্বারা প্রকাশ করি, C ইকুয়ালস টু কিউ বাই ভি। খেয়াল করবেন, কিউ হচ্ছে আধান, ভি হচ্ছে ভোল্ট। তো যদি সমান্তরাল ধারকত্ব হয়, যেমন যে আমি বলেছিলাম দুটি পরিবাহী, মাঝখানে হচ্ছে অন্তরক, তাহলে তার ক্ষেত্রে ধারকত্বের সমীকরণ হবে C ইকুয়ালস টু, খেয়াল করবেন, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এখানে এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে ওই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। সো এটা হচ্ছে কার ক্ষেত্রে? সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ক্ষেত্রে C ইকুয়ালস টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আর এরপরে আসেন, যদি ডাই ইলেকট্রিক কোনো পদার্থ যদি ওই ধারকের মাঝখানে থাকে, তাহলে কি হবে? এপসাইলন নট এ এখানে যা ছিল তাই, নিচে ডি ছিল, ডি আছে, বাট মাইনাস টি, 1 মাইনাস 1 বাই কে ক্লোজার। সো এইটাকে যদি একটা পরিপূর্ণ রূপ দেওয়া যায়, সি ইকুয়ালস টু এপসাইলন নট এ কে ডিভাইডেড বাই ডি। সেক্ষেত্রে আমি একটু সহজ করে দিচ্ছি। এই সমীকরণটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে, আর যদি আপনি সেটার মধ্যে ডাই ইলেকট্রিক কোনো কিছু অ্যাড করেন, অর্থাৎ এইটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এইটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এইটা, আর যদি মাঝখানে কোনো ডাই ইলেকট্রিক, যেমন চেহারাটা আমি একটু দেখায় দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এই সমান্তরাল পাত ধারকের মাঝখানে আপনি একটা অন্তরক ইউজ করলেন, এইটা হচ্ছে কে, আর এইটা হচ্ছে ধনাত্মক আধানে, এটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত করা। এরা দুইজন পরস্পর সমান্তরাল, মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থটা হচ্ছে কে, এবং এই কে যদি কোনো কারণে দুইটার মাঝে থাকে, তাহলে সমীকরণে ছোট্ট একটি চেঞ্জ আসবে, এখানে কে ছিল না, এখানে কে আসবে। তাহলে এইটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ থাকলে, আর এটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ না থাকলে। সমান্তরাল হলে এইটা, আর ডাইইলেকট্রিক পদার্থ থাকলে এটা। শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ধারকের সংযোগ। এখন আপনারা এই ধারকের সংযোগ ক্লাস 9-10-এ করে আসছেন, সেইটা মেবি ছিল রোধ, আর এটা হচ্ছে ধারক। এখন ধারকের সংযোগ ও রোধের মতোই দুই প্রকার। ধারকের সংযোগ হচ্ছে রোধের মতো দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট এই জায়গাতেই, কারণ আপনি এই জিনিসটা বুঝলে আপনি এই জায়গা থেকে তাদের রোধ হবে না, এটা হবে ধারক, তুল্য ধারক বের করতে পারবেন। আর না বুঝলে আপনার জন্য এটা মোস্ট ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু চেহারাটা দেখি। চেহারাটা যদি আপনাদের একটু হিবিজিবি লাগে, আমি ছোট্ট করে একটি ড্র করছি। শিক্ষার্থী খেয়াল করবেন, এই চিত্রটা হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী কেমন করে হলো? পরপর, পাশাপাশি, ক্রমানুসারে, পর্যায়ক্রমিকভাবে যদি আপনি একাধিক ধারককে সংযুক্ত করেন, তাহলে তাকে বলা হয় শ্রেণী সংযোগ। আচ্ছা, এখন এই শ্রেণী সংযোগের
এইখানে একটা চার্জ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে যদি প্লাস কিউ দেন, এখানে উদ্ভব হবে হচ্ছে মাইনাস কিউ। আর একটা মজার ব্যাপার, আপনি এখানে প্লাস দিয়েছিলেন, এখানে কি হয়েছিল? মাইনাস। সে যখন পরবর্তী স্টেপের প্রথম রাউন্ডে যাবে তখন সে আবার হয়ে যাবে প্লাস কিউ, আবার এটা হয়ে যাবে মাইনাস কিউ। ঠিক একইভাবে এটা প্লাস কিউ, এটা হয়ে যাবে মাইনাস কিউ। এবং এইভাবে পরপর সংযুক্ত থাকলে তাদেরকে আমরা বলি হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে যদি আপনি এই পর্যন্ত V1, এই পর্যন্ত V2, এই পর্যন্ত V3 চিন্তা করেন, তাহলে ইকুয়েশনটা হচ্ছে V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, আর সম্পূর্ণটা হচ্ছে V। তাহলে এরা আংশিকভাবে V1, V2, V3 সবগুলো যোগ করলে আপনি পাবেন V এর মান। ফাইন। সেকেন্ড ওয়ান, শিক্ষার্থী আমরা ধারকত্ব থেকে কি দেখেছিলাম দেখেন তো, একটু খেয়াল করবেন। C ইকুয়ালস টু কিউ বাই ভি। আচ্ছা, এখন যদি একাধিক পরিমাণে ধারক হয় তাহলে আমরা কি এটা লিখতে পারবো? দেখেন তো, আমরা এটাকে, এখানে C ছিল, আমরা এটাকে আড়াআড়ি গুণ করলাম, তাহলে করলে এটার মান আসবে হোয়াটএভার, এই যে এখান থেকেও দেখতে পারেন CS ইকুয়ালস টু কিউ বাই ভি, ভি ইকুয়ালস টু কিউ বাই CS হোয়াটএভার। তাহলে একটার জন্য C1, দুইটার জন্য C2, তিনটার জন্য C3। আর যদি এই সমীকরণটা ইকুয়ালস টু ভি হয়, আবার ভি ইকুয়ালস টু এইটা, তাহলে আমরা এটা লিখতে পারি না কিউ বাই CS ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। আর এই V1 এর মান আপনি বসালেন, V2 বসালেন, V3 বসালেন, উপরে কিউ আছে, প্রত্যেকটার উপরে কিউ আছে, আমরা দুই পাশ থেকে দুইটা কিউকে বাদ দিয়ে দিব। তাহলে 1 বাই CS ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 হোয়াটএভার, এটা ডট 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 কন্টিনিউ, ইট শুড বি 1 বাই CN। আর এটা হচ্ছে ছিল সিরিজের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রেও সেম, সমান্তরালের চিত্র হচ্ছে এইটা, এইটা, এইটা পরস্পর সমান্তরাল, প্রত্যেকটা হচ্ছে পুরোটা হচ্ছে V, প্রত্যেকটা হচ্ছে V1, V2 হোয়াটএভার V3। এবং এইখান থেকেও যদি এই সমীকরণটা আমরা এইভাবে বের করি তাহলে এটার মান পাবো CP ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 প্লাস CN পর্যন্ত। শিক্ষার্থী, এই আজকে আমরা এখান থেকে ধারকের যে শ্রেণী এবং সমান্তরাল দেখলাম, আগামী দিন এই সম্বন্ধীয় ধারকত্ব সম্বন্ধীয়, কুলম্বের সূত্র, তড়িৎ প্রাবল্য সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা দেখব। আজকের ক্লাসে যদি কারো কোনো মতামত অথবা কারো কোনো কিছু জানার থাকে, আশা করি আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আর শেয়ার করতে অবশ্যই কার্পণ্যবোধ করবেন না। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই আমাদের ভিডিও চ্যানেল, ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আপনি নক করতে পারেন, অথবা আপনি মেসেঞ্জারেও নক করতে পারেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আর সেই করোনার মধ্যে এখন যেহেতু শীত পড়া শুরু করেছে, করোনা প্রাদুর্ভাব বাড়তেছে, আপনারা বাসা থেকে দরকার ছাড়া বের হবেন না। বের হলে অবশ্যই নিরাপত্তা মাস্ক ব্যবহার করবেন, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আশা করি অবশ্যই দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।